হ্যালো ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য ভীষণই সুন্দর একটি অনগোয়িং চাইনিজ ড্রামার গল্প নিয়ে এসেছি। এই ড্রামাটির নাম হলো লাভ বিয়ন্ড দ্য গ্রেভ। এটি একদম সদ্যই আজকে রিলিজ হয়েছে এবং এই ড্রামায় আমার পছন্দের হিরো এবং হিরোইন একজন হলো চেন ফেইউ, আরেকজন হচ্ছে দিলরেবা দিলমুরাদ অভিনয় করেছে। আই হোপ এই ড্রামার গল্প আপনাদের ভীষণ ভালো লাগবে। চলুন আর কথা না বাড়িয়ে এবার সোজা গল্পে যাওয়া যাক। ড্রামার শুরুতেই আমাদের একটা গহীন জায়গা দেখানো হয় এবং বলা হয় যে এমন একটা জায়গা আছে পৃথিবীতে যে জায়গার পূর্ব সাগরের একদম শেষ মাথায় অনেক বিশাল একটা গাছ আছে, যেই গাছের নিচে আছে ভয়েড স্পিরিট ওয়ার্ল্ড। স্পিরিট হলো আত্মা বা আত্মার শক্তি। তো পৃথিবীতে অনেক মানুষ এভাবে মারা যায় যারা জীবনের শেষ পর্যন্ত দেখতে পায়নি, তার আগে মৃত্যুবরণ করে নেয়। সেই সব মানুষের আত্মা ওই ভয়েড স্পিরিট ওয়ার্ল্ডে চলে যায় এবং একসময় তারা সাধনা করতে করতে অনেক শক্তিশালী হয়ে ওঠে। আর এই স্পিরিট ওয়ার্ল্ডের একটা ঘোস্ট কুইন আছে, যে কুইন 10 জেনারেশনের ভিতরে শ্রেষ্ঠ, তাই তাকে ঘোস্ট কুইন উপাধি দেওয়া হয়েছে। সমস্ত আত্মারা তার কথা শোনে। তো এই কুইনের নাম হলো হি শিমো এবং তার বয়স প্রায় 400 বছর। সে আবার পৃথিবীতে ঘোরাঘুরি করতে খুবই ভালোবাসে। মূলত সেই স্পিরিট ওয়ার্ল্ডের একজন লিডার হলেও সে মাঝে মাঝে মত্তে ঘুরতে আসে। এখানকার মানুষের সুখ দুঃখ কষ্ট এসব সে দেখে এবং সেগুলো অবজার্ভ করার চেষ্টা করে। কিন্তু তার একটা সমস্যা আছে, সে 10 জেনারেশনের লিডার হলেও সে কিন্তু চোখে কোনো রং দেখতে পায় না, মানে সে একজন কালার ব্লাইন্ড। তাছাড়া তার পঞ্চ ইন্দ্রিয়ও কাজ করে না, মানে সে খাবারের টেস্ট পায় না, তার ঠান্ডা গরমের অনুভূতি নেই, এমনকি তার জ্বর এলেও সে বুঝতে পারে না। একদিন এরকম সে পৃথিবীতে এসেছিল লিয়াংজু শহরে। মূলত সে খাবারের খোঁজ করছিল। এখানে এসে দেখে এখানে অনেক বড় একটা ম্যাসাকার ঘটে গিয়েছে। এই শহরের সমস্ত মানুষ মারা গিয়েছে। সেই লাশের উপর দিয়েও ও হেঁটে যাচ্ছিল। একটা লোক হুট করে তখন ওর পা জড়িয়ে ধরে বলে, আপনি আমার ছেলেকে বাঁচান। শিমু তখন লোকটির দিকে তাকিয়ে বলে, তোমার কি আমাকে দেখে ভয় লাগছে না? তুমি আবার আমার কাছে আর্জি জানাচ্ছ তোমার ছেলেকে বাঁচানোর জন্য? তুমি কি আমাকে ভয় পাচ্ছ না? তুমি কি আমাকে সাধারণ মানুষ মনে করেছো? লোকটি তখন একটু ভয় পেলেও আবারও তার পা জড়িয়ে ধরে বলে, আমি মৃত্যুশয্যায়, আমার ছেলেটা বেঁচে আছে, আমার ছেলে চেন ইনকে আপনি বাঁচিয়ে দিন প্লিজ। শিমু তখন বলে, আচ্ছা ঠিক আছে, আমি তোমার ছেলেকে বাঁচিয়ে দেব, কিন্তু বিনিময়ে আমি তোমার অবসেশন স্ট্রাক করব, মানে তোমার ভিতরে যত অবসেশন আছে সেটা আমি দেখব। লোকটি রাজি হয়ে যায়। ওর অবসেশন দেখে শিমু দেখে যে এই লোকটি তার নিজের ছেলের প্রতি খুবই অবসেসড ছিল দুনিয়াতে। শিমু তার অবসেশন দেখার পরে ওই অবসেশনটিকে আকাশে পাঠিয়ে দেয় এবং তার আত্মাটিকে স্পিরিট ওয়ার্ল্ডে পাঠিয়ে দেয়। এরপরে শিমু ওই লোকের ছেলেকে খুঁজতে যায়, যেহেতু সে কথা দিয়েছে। এই হলো ওই লোকের ছেলে, যার নাম চেন ইন। সে এখনো মারা যায়নি, সে বেঁচে আছে, কিন্তু সে কিছু মরা মানুষের স্তূপের ভিতরে আছে, তাই হয়তো তাকে শত্রুরা দেখতে পায়নি। তো ও যখনই বাঁচাতে যাবে তখন সবাই এই রাজ্যের যত মানুষ বেঁচে আছে তারা হঠাৎ করে একটা জেনারেলের নাম নিয়ে চিৎকার করতে থাকে। এই জেনারেলের নাম হলো দুয়ান শু। তাবেই নামক একটা আর্মি গ্রুপের কমান্ডার সে, এবং সদ্যই সে এই লিয়াংজু শহরে এসেছে এবং এসেই এত বড় একটা ম্যাসাকার সে দেখতে পায়। শিমু তখন ওই জেনারেলের দিকে তাকিয়ে দেখে যে জেনারেলের কোমরে এমন একটা শর্ট আছে, যে শর্টটা ও গত 300 বছর ধরে খুঁজে বেড়াচ্ছে। ওই শর্টের নাম হলো ডেলিভারেন্স শর্ট। ডেলিভারেন্স কথাটার অর্থ হলো মুক্তি, তার মানে ওই শর্টের নাম হলো মুক্তি শর্ট। ওই শর্ট দেখে এ অবাক হয়ে একটু অভিনয় করতে শুরু করে। শিমু ওই জেনারেলের সামনে গিয়ে বলে, আমাদের এই এলাকায় নর্থ চং রাজ্য ম্যাসাকার ঘটিয়েছে, আমার পরিবারের সবাইকে মেরে ফেলেছে, শুধুমাত্র আমার একটা ভাই বেঁচে আছে, জেনারেল আপনি আমাদের বাঁচান। জেনারেল তখন ওর দিকে একটা রুমাল বাড়িয়ে দিয়ে বলে, তোমার হাতে রক্তের দাগ লেগে আছে, এগুলো আগে পরিষ্কার করো। শিমু আসলে এই জেনারেলকে সরাসরি দেখতে চাইছিল, কারণ ইয়াং একটা মানুষের কাছে কিভাবে ওই ডেলিভারেন্স শোয়ার্ড থাকতে পারে তা ও বিশ্বাস করে পারছিল না, কারণ এই শোয়ার্ডের মালিক ছিল ওর আন্টি। গত 300 বছর ধরে এই শোয়ার্ডটি ডিসঅ্যাপিয়ার হয়ে গিয়েছে, আর আজকে এতগুলো বছর পরে এই শোয়ার্ডটা হঠাৎ দেখতে পেয়ে ওর সত্যি খুব ভালো লাগছে, কারণ এই ডেলিভারেন্স শোয়ার্ডই ওর মুক্তির উপায়। এই শোয়ার্ডের কারণে ও চোখে আবার কালার দেখতে পাবে, ইভেন ওর পঞ্চ ইন্দ্রিয়ও কাজ করতে শুরু করবে। ও জেনারেলকে বলে, ওই স্তূপে আমার ভাই পড়ে আছে, ওকে বাঁচান। এটা বলে ওখানে অজ্ঞান হওয়ার নাটক করে। এবার জেনারেলও ওর দিকে একবার তাকায়, তবে এখানে কেবলমাত্র শিমুর বডিটা পড়েছিল, ওর আত্মাটা আমরা দেখতে পাই যে একটা গাছের মগডালে ঝুলছে,
মানে ও তো স্পিরিট ওয়ার্ল্ডের একটা লেডি, সেজন্য ও গাছে গাছে ঝুলে বেড়াতে পারতো। সে পিছন থেকে ভালো করে দেখছিল ওই শটটা এবং ওই জেনারেলকেও, আর মনে মনে ভাবছিল সামান্য একটা মর্টাল মানুষের কাছে এই শট কিভাবে আসতে পারে। মর্টাল অর্থ হলো মরণশীল। যাই হোক, মর্তে যারা বাস করে তাদেরকে মর্টালি বলা হয়। এবার ওই জেনারেলের উপরে একটু নজর রাখছিল। দুয়ানশুর আমরা দুইজন রাইট হ্যান্ড ম্যান এবং ওম্যানকে দেখতে পাই। ছেলেটির নাম হলো শিয়া দং এবং সে একজন ক্যাপ্টেন, এবং মেয়েটির নাম হলো মেং এবং সেও একজন ক্যাপ্টেন। এরা দুজন মূলত ওই মেয়েটিকে সন্দেহ করছে, মানে শিমুকে সন্দেহ করছে। ওদের একটু অন্যরকম লাগছে। যাই হোক, শিমুর আত্মা যেহেতু বেরিয়ে গিয়েছিল, তাই ও পুনরায় আবারও ওর বডিটার কাছে ফিরে আসে। এখন ও মূলত কিন্তু জেনারেল যেখানে আছে সেখানেই থাকতে শুরু করেছে, আর ওর ভাইকেও এখানে নিয়ে আসা হয়েছে। শিমুর কাছে সবসময় একটা জেট পেন্ডেন্ট থাকতো, ওর ভিতরেই ও নিজের আত্মাটাকে বন্ধ করে রাখতো, এবং ও যে বডিতে এখন আছে এই বডিটা অন্য কারো। এদিকে চেন ইনের যখন জ্ঞান ফিরে আসে, ও বাবা বাবা বলে কাঁদছিল। ওর কাছে এসে বসে তখন শিমু, আর নিজের হাতটা ওর দিকে বাড়িয়ে দিয়ে বলে, এই প্রথম কোনো মর্টাল ম্যান আমার হাত ধরলো, তুমি আসলেই সৌভাগ্যবান। এটা বলে ওকে ঘুম পাড়িয়ে দেয় এবং বলে যে এই ছেলেটাকে আমাকে কাজে লাগাতে হবে। এরপরে শিমু ফেং ই নামের একজনকে ডাকে। ফেন ই মূলত ওই ভয়েট ওয়ার্ল্ডেরই একটা মানুষ বা স্পিরিট, যে এর হয়ে বিভিন্ন কাজ করে দেয়। শিমু ওকে ডেকে বলে, এই মুহূর্তে আমি একটা সোয়ার্ডের সন্ধান পেয়েছি, সেই সোয়ার্ডটাই হলো ডেলিভারেন্স সোয়ার্ড। ফেনি তখন বলে, কি ডেলিভারেন্স সোয়ার্ড, যেটা 300 বছর আগে হারিয়ে গিয়েছিল? শিমু বলে, হ্যাঁ। ফেনি বলে, তুমি কার কাছে দেখেছো ওই সোয়ার্ড? শিমু বলে, ছেলেটির নাম তো আমি জানি না, তুমি একটু খোঁজ খবর নাও তো যে এই ছেলেটির নাম কি। ও তাবেই আর্মিদের কমান্ডার, এবং ওর কাছে এই শট কিভাবে এলো এটাও খোঁজ নিবে। যাই হোক, এই রাজ্যের অবস্থা খুবই খারাপ ছিল। পরদিন সকালবেলা আমরা ক্যাপ্টেন মেংকে দেখি, সে কিছু খাবার নিয়ে এসেছিল শিমুর কাছে। শিমু কিন্তু নিজেকে একটা নাম দিয়ে পরিচয় দিয়েছে এখানে। সে একটা মিথ্যা পরিচয় দিয়ে বলেছে তার নাম সাউ সাউ। যাই হোক, শিমুর জন্য যখন সাউসাউয়ের জন্য যখন খাবার নিয়ে আসে, সাউ আগে সেটা চেং ইনকে দেয়। চেং ইন ওই খাবার খেয়ে বমি করলে শিমু বলে, আপনি আমাদের জন্য এরকম বাজে একটা পচা খাবার নিয়ে এসেছেন। ঠিক তখনই ওর গলায় মেং ছুরি ধরে বলে, তুমি বলো তোমার আসল পরিচয় কি, কেন তুমি এখানে এসেছো? তোমাকে দেখে মনে হচ্ছে শত্রু রাজ্যের কোনো স্পাই তুমি। কিন্তু ওকে ভূগোল বুঝিয়ে দেয় শিমু, আর বলে, আমি যদি শত্রু রাজ্যের স্পাই হতাম তাহলে কি এরকম শত্রুর নাকের ডগায় থাকতাম নাকি? আমরা দুই ভাই বোন, আমাদের পরিবারে আর কেউ বেঁচে নেই, তাই চেং ইনকে নিয়ে আমি এখানে এসেছি। আপনারও যদি মনে হয় যে আমি শত্রু রাজ্যের কেউ, তাহলে আমি চলে যাব। ক্যাপ্টেন মেং বলে, আগামীকাল সকালেই তোমরা চলে যাবে। এরপরে ওদের ভালো খাবার দেওয়া হয়, কিন্তু শিমু তো খাবারের কোনো স্বাদই পেত না, আর সেজন্য ও নিজের খাবারটা দিয়ে দেয় চেং ইনকে। চেং ইন দেখে এই মেয়েটি সত্যি ওকে খুব যত্ন করছে, তাই ও ওকে আপু বলে ডাকতে শুরু করে। পরের দিন সকালবেলা ওদেরকে এখান থেকে বের করে দেওয়া হয়। তো বেরিয়ে যাওয়ার পরে ওরা এখন কোথায় যাবে? ওরা যখন হেঁটে যাচ্ছিল তখন হুট করে শিমুর সঙ্গে একটা লোকের ধাক্কা লেগে যায়। যে লোকটি একটু ডিসগাইজ অবস্থায় ছিল, তার মানে নিজের মুখ সে ঢেকে চলছিল। ছেলেটির দিকে অনেকক্ষণ তাকিয়ে বলে, আচ্ছা তুমি। যাই হোক, এরপরে ওরা একটি গ্রেভ ইয়ার্ডে চলে আসে। মূলত চেঙ্গিনের বাবা তো মারা গিয়েছে, তাই ওর বাবাকে এখন কবর দিতে হবে। তো সেই কবর খুঁড়ছিল অনেকক্ষণ ধরে চেঙ্গিন। কবর খুঁড়তে খুঁড়তে বিকেল হয়ে যায়, কিন্তু তাও একটুও মাটি খুঁড়তে পারেনি। দেখে একটু বিরক্ত হয়ে যায় শিমু। শিমু বলে, একটা কবর খুঁড়তে এতক্ষণ? শিমু যেহেতু স্পিরিট ওয়ার্ল্ডের, তাই সে হাতের ইশারা দিলে সাথে সাথে ওখানে একটা বড় কবর খোঁড়া হয়ে যায়। এতে তো অনেক ভয় পেয়ে গিয়েছিল চেঙ্গিন, কারণ চোখের সামনেই এত মস্ত একটা কবর। ও একটু ভয়ই পেয়ে যায়। এবার ওর দিকে তাকিয়ে শিমু বলে, এত ভয় পাওয়ার কি আছে, এটা তো শুধুমাত্র একটা ম্যাজিক্যাল ট্রিক্স। এরপরে ওর বাবাকে ওখানে দেওয়া হয়, মানে কবর দেওয়া হয়। এরপরে বাবার উদ্দেশ্যে পেপার মানি ওড়াতে থাকে চেঙ্গিন, আর কাঁদতে থাকে। ওর বাবার নাম লিখে ওখানে একটা কাঠও খোদাই করে দেওয়া হয়। তো এখানে যেহেতু পেপার মানি একটু একটু করে পড়াচ্ছিল চেঙ্গিন, তাই এক গাদা পেপার মানি উড়িয়ে দিয়েছিল শিমু, আর দেওয়ার পরেই সেগুলো সাথে সাথে প্রজাপতি হয়ে উঠতে শুরু করে। ইভেন ও চেঙ্গিনকেও বলেছিল ওড়াতে, সেগুলোও প্রজাপতি হয়ে উঠতে শুরু করলে চেঙ্গিন খুব ভয় পেয়ে যায় যে কাগজ কিভাবে প্রজাপতি হয়ে যাচ্ছে। তখন শিমু ওকে বলে, এটা একটা ম্যাজিক্যাল ট্রিক্স, আমি অনেক ধরনের ম্যাজিক পারি, হাতের তুড়িতেই আমি সমস্ত কাগজগুলো প্রজাপতি বানিয়ে দিতে পারি। এটা বলে এখানে যত পেপার মানি পড়ানো হচ্ছিল তার সমস্তই ও প্রজাপতি বানিয়ে দিয়েছিল। ঠিক তখনই এখানে এসে হাজির হয়ে যায় জেনারেল। জেনারেলের শর্ট দেখেই ওকে চিনে ফেলেছিল শিমু। জেনারেল এখানে আসার পরে দেখতে পায় যে কিছু সোলজাররা অন্যদের সঙ্গে ঝগড়া ঝামেলা করছে। তো
তো জেনারেল তখন ওদের সঙ্গে ঝামেলা করতে শুরু করে। ওই লোকেরা তখন জেনারেলের উপর চড়াও হয়। পিছন থেকে শিমু চাচ্ছিল ওই লোকগুলো জেনারেলের উপর অ্যাটাক করুক, আর জেনারেলের হাতে যে ডেলিভারেন্স শোয়ারটা আছে সেই শোয়ার দিয়ে জেনারেল ওদের সঙ্গে ফাইট করুক। কিন্তু ওদের সঙ্গে ফাইট করতে গিয়ে জেনারেলের তার নিজের শোয়ারটা বেরই করা লাগেনি। এমনিতেই ওই লোকগুলো নিজেদের ভিতরেই ফাইট করতে শুরু করে দেয়। এতে শিমু বলে, কেন সে নিজের শটটা বের করলো না? আমি দেখতে চাই এই শটটাকে নিজের মাস্টার বলে মেনে নিয়েছে কিনা। এরপরে জেনারেল ওখান থেকে যখন বেরিয়ে আসছিল, শিমু পিছন থেকে দৌড়ে এসে বলে, জেনারেল, আপনার সঙ্গে আমাদের আবারও দেখা হয়ে গেল। দুয়ানশু তখন বলে, আসলেই তোমার চোখ আছে বলতে হবে যে তুমি আমাকে এই অবস্থায় দেখেও চিনে ফেলেছো। তো আমাদের আবারও দেখা হয়ে গেল, কিন্তু তুমি কি আমাকে ফলো করছিলে নাকি? এই শুনে শিমু বলে, না না যে আমি কেন ফলো করব। আসলে আমি তো অনেক আগে থেকেই আপনাকে অনেক পছন্দ করি, অ্যাডমায়ার করি, সেজন্য। এই শুনে জেনারেল তখন বলে, ও আচ্ছা তাই নাকি, তাহলে বলো তো আমার নাম কি? শিমু তখন চেং ইনের দিকে তাকায়, কিন্তু চেং ইনও তো এর নাম জানে না, ও নাম বলতে পারে না। তখন দুয়ানশু বলে, আমার নাম হলো দুয়ানশু এবং আমি তাবেই আর্মিদের কমান্ডার। খুব বেশি দিন হয়নি আমি এখানে এসেছি, আর সেজন্য আমি খুব একটা পরিচিত নই, তাই তুমিও আমাকে চেনো না। যাই হোক, এবার শিমু বলে, আমার নাম শাও শাও। আসলে আমি আর চেঙ্গিন আপন ভাই বোন নই, তবে এই মুহূর্তে ওর আমি ছাড়া কেউ নেই, আর আমারও ও ছাড়া কেউ নেই। ঠিক তখনই আমরা দূর থেকে একটা ধনুক দেখতে পাই, যেটা একদম টার্গেট করা হয়েছিল জেনারেল বরাবর। আর অনেক দূর থেকে যে এটা টার্গেট করা হয়েছে এটা অলরেডি শাও শাও বুঝতে পেরেছে, তাই সে জেনারেলকে আগে থেকেই ইশারা করে এবং জেনারেলকে এক প্রকার বাঁচিয়ে নিয়েছিল। তখনই জেনারেল নিজের শটটাও ওপেন করে, আর এই প্রথমবারের মতো ওই শটটাকে ওপেন হতে দেখলো শিমু। শিমু এই শটটা ওপেন হওয়া মাত্রই বলে, এই শটটা একেই মাস্টার হিসেবে মেনে নিয়েছে। তার মানে এই ছেলের ভিতরে কি এমন আছে যে আমার আন্টির শট এই ছেলের কাছে এত সুন্দরভাবে আছে। যাই হোক, এরপরে ও আবারও অভিনয় করতে শুরু করে আর বলে, জেনারেল, আমাদের যাওয়ার কোনো জায়গা নেই, আপনিই পারেন আমাদের শেল্টার দিতে। এবার যেহেতু এদের যাওয়ার আসলেই জায়গা ছিল না, জেনারেল বলে, ঠিক আছে, তাহলে তোমরা আমার সঙ্গে এসো। এরপরে আকাশের দিকে তাকিয়ে শিমু বলে, আজকে আবহাওয়াটা খুবই সুন্দর, দেখে একটা রৌদ্র উজ্জ্বল দিন মনে হচ্ছে, কিন্তু কিছুক্ষণ পরেই শুরু হবে তুষারপাত। এই কথা শুনে একটু জেনারেল অবাক হয়ে বলে, কি তুষারপাত শুরু হবে? জেনারেল আসলেই তুষারপাত খুব পছন্দ করত। শিমু বলে, আমার চোখের দৃষ্টি কিন্তু অনেক বেশি ভালো, আবার আমি যা দেখি তা প্রেডিক্ট করতে পারি। দেখবেন এই রৌদ্র উজ্জ্বল দিনেও একটু পরে কি সুন্দর তুষারপাত হতে শুরু করে। এরপরে ওরা জেনারেলকে ফলো করে হাঁটতে শুরু করে। এবার যখন ওরা যাচ্ছিল ঠিক তখনই দেখা যায় একটু একটু স্নোপাত হতে শুরু করেছে। এবার চেঙ্গিনের মাথায় নিজের হাতটা তুলে দেয় শিমু আর বলে, তোমার ঠান্ডা লেগে যাবে, সারাদিন তুমি অনেক পরিশ্রম করেছো। চেঙ্গিন তো এতে আরো বেশি ইমপ্রেসড হয়ে যায়। তখনই শিমুর মাথায় এসে একটা ক্যাপ পরিয়ে দেয় জেনারেল আর বলে, তুমিও সারাদিন অনেক কষ্ট করেছো, তো তুমিও যদি এই তুষারপাতে ভিজতে থাকো তাহলে তোমারও অবস্থা খারাপ হয়ে যাবে, আর তাই এটা তোমার মাথায় থাকুক। কিন্তু সত্যি কথা বলতে তো কোনো রকমের ঠান্ডা গরমের অনুভূতি শিমুর ছিল না, আর তাই এই তুষারপাতে ওর কিছুই হবে না। আর ও যদি চোখে সত্যি একটু রং দেখতে পেত তাহলে ওর খুবই ভালো লাগতো। ও তো চোখে সব সময় সাদা কালোই দেখতে পায়। ও দুয়ানশু আর চেঙ্গিনের দিকে তাকিয়ে বলে, হিউম্যান অলটা কত আজব তাই না, এদের কত ডিজায়ার, কিন্তু এরা তো জানেই না এই সমস্ত ডিজায়ার শুধুমাত্র একটা ইলিউশন ছাড়া আর কিছুই নয়। এরপরে আমরা একটা ম্যাপ দেখতে পাই, যে ম্যাপে আমরা একটা নদী যেতে দেখি। এই নদীর নাম হলো গোয়ানহু নদী, যে নদীটা এখন পুরোপুরিভাবে বরফ আচ্ছাদিত, মানে ফ্রোজেন হয়ে গিয়েছে। এর একটা পাশে লিয়াংজু আর অন্য পাশে হচ্ছে নর্থ চং রাজ্য। লিয়াংজু রাজ্যে যারা শত্রু রাজ্য আর কি, তো ওই রাজ্যে অ্যাটাক করার কথা ভাবছে মূলত জেনারেল। এদিকে আমরা শিমুকে দেখতে পাই, শিমু আবারও ফেং ইর সাথে কথা বলছিল। ফেং ই বলে, আমি কিছু সন্ধান পেয়েছি, ওই জেনারেলের নাম দুয়ানশু এবং জেনারেল বেড়ে উঠেছে নান্ডু নামের একটা শহরে এবং সেখানে একটা সিভিল পরিবারে তার জন্ম হয়েছে। তবে সিভিল পরিবারের জন্ম হলেও তার একজন গ্রেট অফিসিয়াল হওয়ার কথা ছিল, কিন্তু সে একটা গ্রেট অফিসিয়াল হতে পারেনি, কারণ তার একটা অনেক বড় প্রতিদ্বন্দ্বী আছে যার নাম হলো ফাং। ওই ফাং হচ্ছে সিভিল পরীক্ষায় ভালো করে সে একজন অফিসার হয়েছে, আর এদিকে দুয়ানশু হয়েছে একজন কমান্ডার। তার যখন মাত্র 12 বছর বয়স, সে তখন নিজের শহর ছেড়ে দিয়াংজু নামের একটা জায়গায় গিয়েছিল তার দাদিকে দেখাশোনা করার জন্য, এবং 19 বছর বয়সে সে ফিরে এসেছিল।
যাক, এই হলো তার সম্পর্কে তথ্য। এবার মনে মনে শিমু বলে, তাহলে তো এই জেনারেলকে আমি মনে হয় না বেশি দিন বাঁচিয়ে রাখতে পারবো, কারণ এই জেনারেলের চারিদিকে অনেক শত্রু। অলরেডি তাকে মারার জন্য অনেক লোক এখানে চলেও এসেছে, আবার তার নিজের রাজ্যেই তো অনেক শত্রু আছে। তার মানে এই জেনারেল খুব একটা বেশি দিন বাঁচবে না। তাহলে এমন একটা জেনারেলের হাতে ওই মুক্তির স্বরটা কিভাবে এলো, এটাই তো আমাকে ভাবাচ্ছে। তখনই শিমু বুঝতে পারে যে এখানে হুট করে কিছু লোক আসছে যারা মূলত জেনারেলকে অ্যাটাক করতেই আসছে। ওদিকে আমরা চেং ইনকে দেখতে পাই, সে শাওশাওকে কোথাও না দেখতে পেয়ে তার বোনকে খোঁজার উদ্দেশ্যে বাহিরে আসলে তার একটা ঘোস্টের সঙ্গে দেখা হয়ে যায়, যে ঘোস্টের হাতে আবার একটা স্কাল্প ছিল এবং সে বলছিল, বাচ্চা তুমি তোমার মায়ের কাছে এসো, এভাবে ওকে ভয় দেখাচ্ছিল। এদিকে আবার আমরা শিমুকে দেখতে পাই, শিমু যেহেতু একটা মর্টাল ওয়ার্ল্ডে একটা হিউম্যান বডি ব্যবহার করছিল, তাই এই বডিটিকে নাউরিশ করার ওর প্রয়োজন ছিল। তাই ও বসে বসে উপর থেকে জেনারেলকে দেখছিল আর বডিটাকে নাউরিশ করছিল। তখন আমরা জেনারেলকে দেখতে পাই, এখানে যেসব অতর্কিত লোকজন ঢুকেছিল জেনারেল তাদের সঙ্গে ফাইট করার চেষ্টা করছিল। তবে জেনারেলের শটটা দেখা মাত্র শিমুর যে স্পিরিট ল্যান্টন ছিল সেটা দুলতে শুরু করে, মানে ওর স্পিরিট ল্যান্টন ওই শটটাকে ভয় পাচ্ছিল। আর সেজন্য আমরা ওর যে সোল স্পিরিটটা দেখতে পাই সেটা একটা গাছে এসে আটকে যায় এবং শিমু সোজা নিচে নেমে আসে। তবে শিমুকে এই মুহূর্তে কিন্তু জেনারেল দেখতে পাচ্ছিল না। শিমু মূলত এই জেনারেলকে যাচাই করার চেষ্টা করছিল আর বলছিল, দেখি তোমার দম কত, তোমার কাছে এই মুক্তি শট কীভাবে এলো, আর তোমার দমই বা কত সেটা আমাকে পরীক্ষা করতে হবে বলে ওর দিকে একদম তুষারপাতের মতো কিছু ছুড়ে দেয়। জেনারেল বুঝতে পারে ওর সামনে কেউ আছে, কিন্তু কে আছে এটা বুঝতে পারছিল না। এদিকে আমরা সেই ঘোষটাকে দেখি যে চেন ইনকে খেয়ে ফেলার চেষ্টা করছিল। চেন ইন প্রচণ্ড ভয় পেয়ে যায় আর তখনই আমরা ক্যাপ্টেন মেংকে দেখতে পাই। ক্যাপ্টেন মেং এই মহিলাটির সঙ্গে ফাইট করতে আসে। ক্যাপ্টেন মেং মোটামুটি ওই মহিলাটির সঙ্গে ফাইট করলেও ওই মহিলাটি ছিল খুবই অ্যাগ্রেসিভ এবং সে কিন্তু স্পিরিট ওয়ার্ল্ড থেকে এখানে কোনোভাবে ছাড়া পেয়ে চলে এসেছে এবং সে বাচ্চা কাচ্চার প্রতি অবসেসড থাকে সবসময়। এদিকে আমরা আবার জেনারেলকে দেখতে পাই। জেনারেল বুঝতে পারে তার চোখের সামনে কেউ একটা দাঁড়িয়ে আছে, কিন্তু সে কিছু দেখতে পাচ্ছিল না, যদিও তার খুবই সন্দেহ হচ্ছিল। তখনই শিমুর কানে ভেসে আছে যে চেন ইন জোরে জোরে আপু বাঁচাও বলে ডাকছে। তাই সাথে সাথে ও জেনারেলকে ছেড়ে দিয়ে তখন ওই দিকে মনোযোগ দেয় এবং এখান থেকে সোজা পালিয়ে যায়, সোজা সেখানে চলে যায় আর জেনারেলের চারপাশ থেকে বরফগুলো সরে যায়। এদিকে ক্যাপ্টেন মেং যখন ওই রাক্ষসটার সঙ্গে ফাইট করছিল ঠিক তখনই একটা বাঁশি বাজায় শিমু এবং ওই রাক্ষসটা থেমে যায় এবং সাথে সাথেই তার বড় বড় দানবীয় হাতগুলো ছোট হতে থাকে এবং সে একটা সাধারণ মানুষের মতো আচরণ করতে শুরু করে। এবার এই যাত্রায় তো চেং ইন বেঁচে গিয়েছে এবং ক্যাপ্টেন মেং সহ আরও অনেকেই বেঁচে গিয়েছে। এবার আমরা দেখতে পাই যে চেং ইন তার বোনকে দেখা মাত্র তাকে এসে জড়িয়ে ধরে আর আবারও অভিনয় শুরু করে দেয় শিমু। তখন ক্যাপ্টেন মেং এসে বলে, তুমি এখানে? ও তখন বলে, আমার ভাই আপনাকে অনেক জ্বালাতন করেছে তাই না? তখন চেং ইন বলে, আমার আপুকে একটুও বকা দিবেন না, আমি আসলে রাত্রেবেলা বেরিয়েছিলাম আর সেজন্যই তো এরকম একটা ঘটনা ঘটে গেল। ক্যাপ্টেন মেং তখন বলে, তোমরা আবার এখানে কি করছো? ও আচ্ছা, তো তোমরা কি আবারও এখানে এসেছো ক্যাপ্টেনকে ধরে, তাই না? জেনারেল যে বলছিল কিছু গেস্ট এসেছে, সেই গেস্ট আসলে তোমরা। আসলে তোমার কাহিনী কি বলো তো, তুমি আবার এখানে কেন এসেছো? এবার শিমু অভিনয় করে বলে, আসলেই তোমাদের জেনারেলকে প্রথম দেখেই আমি ভালোবেসে ফেলেছি আর সেজন্য তার কাছাকাছি থাকার চেষ্টা করছি। ওই হাতটা চেপে ধরে ক্যাপ্টেন মেং তখন বলে, আমাদের জেনারেল তোমার মতো একটা লোলি মেয়েকে বিয়ে করবে? কখনোই না, আমাদের জেনারেল তো বিয়ে করবে নান্ডু শহরের কোনো মেয়েকে। এই কথা শুনে শিমু বলে, তুমি কি নান্ডু শহরের? না তো, তুমিও নও আমিও নই, কিন্তু আমরা দুজনেই তো জেনারেলকে পছন্দ করি তাই না? চেং ইন তখন বলে, কিন্তু আমার আপু দেখতে বেশি গর্জিয়াস, তাই জেনারেল বিয়ে করলে আমার আপুকেই বিয়ে করবে। ক্যাপ্টেন মেং তখন বলে, দাঁড়া তো তোকে। এরপরে বলে, ঠিক আছে তোমরা যাও, তোমরা চলে যাও, আমি এদিককার ব্যাপারটা দেখছি বলে ও চলে আসে। এদিকে আমরা আরও একজন কমান্ডারকে দেখতে পাই, এর নাম হলো হান লিয়াং। সেও এই তাবেই আর্মিদেরই একজন ক্যাপ্টেন, তবে তার লিয়াংজু শহরে আগামীকাল সকালে পৌঁছানোর কথা থাকলেও সেই রাত্রেই পৌঁছে গিয়েছে এবং আসামাত্রই তার সামনে আমরা একটা আততায়ীকে মরে পড়ে থাকতে দেখি। এখানে আমরা ক্যাপ্টেন শিয়াকে দেখতে পাই। ক্যাপ্টেন শিয়া বলে, এই লোকটিকে কি তুমি মেরেছ? এই লোকটিই ছিল একমাত্র ব্যক্তি যার কাছ থেকে আমরা জানতে পারতাম যে কেন সে জেনারেলের উপর আক্রমণ করলো। হান লিয়াং তখন বলে, না আমি তো এই লোকটিকে মারিনি, সে নিজেই আত্মহত্যা করেছে। কিন্তু হান লিয়াংকে ওরা সন্দেহ করে। এদিকে আমরা আবারও সেই সোল ল্যান্টন দেখতে পাই এবং কাঠের উপর ঝুলে থাকতে দেখি
আমাদের সুন্দরী ঘোস্টকে। সে একটা বুক খুলে বের করেছিল আর তারপরে সানলিং টেম্পলের যে এখনকার লর্ড তাকে ডেকে পাঠায়। মূলত স্পিরিট ওয়ার্ল্ড থেকে সে এখানে এসেছে, সাথে করে নিয়ে এসেছে তার শিষ্যকেও। এর নাম হলো চেং। এদের কাছে বিচার দেওয়া হয়েছে ওই মহিলাটির সম্পর্কে যে একটু আগে চেং ইনকে মারতেই যাচ্ছিল। এখন এই মহিলা কেন এই ওয়ার্ল্ডে এসেছে আর কেনই বা সে এখানে ম্যাসাকার ঘটনার চেষ্টা করছে, এই কথাই এদের কাছে জিজ্ঞেস করে শিমু। শিমু বলে এ তো শানলিং টেম্পলেরই একজন স্পিরিট, তাহলে সে কেন এখানে এসে বাচ্চাদের সোল নিয়ে খেলা শুরু করেছে? এর উত্তর হিসেবে আপনি আমাকে কি বলবেন বৃদ্ধ? ওই যে বৃদ্ধ শানলিং টেম্পলের যে লর্ড, তার বয়স প্রায় 4000 বছর। চান তখন ওই মহিলাটির হয়ে বলে আপনি ওকে কোনো শাস্তি দিবেন না, ও আসলে বাচ্চা কাচ্চার প্রতি অবসেসড বেশি, আর সেজন্যই ও বাচ্চাদের খেয়ে ফেলতে চায়। এই কথা শুনে শিমু বলে কিন্তু তোমাদেরকে রুলসটা মনে নেই যে একজন মহিলা যদি 10টার বেশি বাচ্চাকে অ্যাবজর্ব করার চেষ্টা করে তাহলে তার মৃত্যুদণ্ড নিশ্চিত। চাং তখন অনেক করে রিকোয়েস্ট করে আর ওই মহিলাটিকে ছেড়ে দিতে বলে। মনে হয় চাং ওই মহিলাটিকে পছন্দ করে, কিন্তু ওর মাস্টার বলে আমি কোনোভাবেই এই আর্জি জানাতে পারবো না শিমুর সামনে। শিমু 10 জেনারেশনের একজন লিডার, সে অনেক গ্রেট লিডার, আর আমি তার মাথাটা হেড হতে দিতে পারি না। সে যা সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত। এখন তোমরা ভেবে দেখো যে তোমরা কতটা রুলস মেনে চলবে আর চলবে না। যাই হোক, এই লোকটি শিমুকে অনেক বেশি অ্যাডমায়ার করে, কারণ শিমু সত্যি অনেক ট্যালেন্টেড এবং এলিগেন্ট একজন লিডার। যাই হোক, এরপরে শিমু তার সোল ল্যান্টনকে বলে তুমি কেন ওই শর্টকে এত ভয় পাও সেটা আমাকে দেখতে হচ্ছে। এরপরে আমরা হানলিয়াংকে দেখতে পাই। হানলিয়াংকে জেনারেলের সামনে নিয়ে আসা হয়েছিল। জেনারেল ওকে জিজ্ঞেস করে তোমার না আগামীকালকে আসার কথা, তুমি এত দ্রুত চলে এসেছো? তখন হানলিয়াং বলে হ্যাঁ, আসলে আমার ক্যারেজটা একটু দ্রুত পৌঁছে গিয়েছে আর আমি জানতে পেরেছিলাম এখানে অ্যাটাক হয়েছে, সেজন্য দ্রুত এসেছি। কিন্তু ক্যাপ্টেন মেং তখন জেনারেলকে বলে আমার কিন্তু এই হানলিয়াংকে একটু সন্দেহ হচ্ছে, আমাদের কিন্তু তাকে সন্দেহ চোখে রাখতে হবে। যাই হোক, এরপরে তুমি দৃশ্য দেখতে পাই। হুট করে ডেকে পাঠিয়েছিল শাওশাওকে নিজের কেবিনে জেনারেল। জেনারেল ডেকে বলে তোমার সঙ্গে আমার বিশেষ কিছু কথা আছে। তো জেনারেলের শর্ট দেখে শিমু তখনকে জিজ্ঞেস করে বলে যে আপনার এই শর্টটা আপনি কোথা থেকে পেয়েছেন? শর্টটা দেখতে সত্যি খুবই সুন্দর। জেনারেল তখন বলে আসলে এখান থেকে অনেকগুলো বছর আগে আমি একটা ব্রিজের উপর দিয়ে হেঁটে যাচ্ছিলাম, তখন একটা বৃদ্ধ আমাকে থামিয়ে বলে যে তোমার মার্শাল আর্ট বিদ্যা মনে হয় অনেক সুন্দর হবে, তাছাড়া তোমার ফিজিক্যাল স্ট্রাকচারও খুবই ভালো, তাই এই শর্টটা আমি তোমাকে দিচ্ছি। এই শর্ট যতদিন নিজের কাছে রাখবে একটা সময় তুমি হয়তো ইমমর্টালও হয়ে যেতে পারো। শিমু তখন বলে ও আচ্ছা তাই নাকি, তাহলে তো খুবই ভালো হবে, আপনার শর্টটা সুন্দর। এবার ওর কোমরের দিকে তাকিয়ে জেনারেল বলে তোমার কোমরে এই যে জেট পেন্ডেন্টটা, এটা দেখতে অনেক সুন্দর, ওটা তুমি কোথায় পেয়েছো? শিমু তখন এই পেন্ডেন্টটা খুলে বলে এটা এটা তো সাধারণ একটা জেট পেন্ডেন্ট। জেনারেল যখন এই পেন্ডেন্টটা ধরতে যাবে শিমু তখন ওটা নিজের কোমরে আবার আটকে দেয় আর বলে এটা এমন কিছু নাই। যাই হোক, আপনি আমাকে এখানে কেন ডেকেছেন? জেনারেল তখন বলে আসলে আমি চাই তুমি যেহেতু অনেক সুন্দর করে আবহাওয়া প্রেডিক্ট করতে পারো, তাই আগামী কয়েকদিনের ওয়েদার কেমন থাকবে সেটা যদি একটু প্রেডিক্ট করে বলে দিতে। ও তখন বলে আমাকে তাহলে গ্রেট ওয়ালে নিয়ে চলুন। এরপরে ওরা গ্রেট ওয়ালে আসে। মূলত গ্রেট ওয়াল থেকেই দেখে তারপরে আবহাওয়া প্রেডিক্ট করে বলতে পারবে। যাই হোক, এখন গ্রেট ওয়ালের উপরে ওঠার জন্য ওর তো কিছু লাগবে, তাই জেনারেল ওর জন্য একটা চেয়ার ঠিক করেছে। তবে এই চেয়ারটা দেখে ওর একদমই পছন্দ হয় না। শিমু বলে এই চেয়ারে করে আমি উঠবো? এই চেয়ারটা দেখতে একটু সুন্দর নয়, আর এটা আমার পছন্দ হয়নি। জেনারেল তখন বলে আচ্ছা তাহলে তুমি কি আমার কাঁধে উঠে যাবে? এই ছাড়া আর তো কোনো উপায় দেখছি না। তখন আর কি বলবে শিমু? শিমু বলে না ঠিক আছে, চেয়ারই ঠিক আছে। এবার ওই চেয়ারের পরে উঠে বসে আর তারপরে গ্রেট ওয়ালের উপরে উঠে আসে। এবার যতদূর দৃষ্টি যায় ও দেখতে থাকে, ও তো কোনো কালার দেখতে পায় না, তাই ওর সমস্তটাই সাদা কালোই দেখতো। তো ও যখন দূরে তাকিয়েছিল তখন জেনারেল ওকে হঠাৎ করে জিজ্ঞেস করে বলে দূরের আবহাওয়াটা কেমন দেখছো? দূরের সমস্ত কিছুর রং কেমন? আজ আমি যে কালারের রোব পরেছি, মানে এই সাদা কালারের মতোই কি দেখা যাচ্ছে সমস্ত কিছু? জেনারেল কিন্তু এটা একটা মিথ্যা কথা বলল, কারণ সে আজকে নীল রঙের জামা পরে এসেছে। তারপরেও সে বলল যে বাহিরের সমস্ত কিছু কি এরকম সাদা রঙের মতো? আর যেহেতু চোখে কোনো কালার দেখতেই পেত না শিমু, তাই শিমু বলে হ্যাঁ, সমস্তটাই দেখতে একদম সাদা, ঠিক তোমার জামার মতোই। যাই হোক, এতে কোনো কিছু বলে না জেনারেল। জেনারেল বলে আগামী কয়েকদিনের আবহাওয়া কেমন হবে? ও বলে আগামী কয়েকদিনের আবহাওয়া খুবই খারাপ হবে, মানে অনেক তুষারপাত হতে পারে। আর জেনারেল তো এটাই চাইছিল। শিমু তখন হঠাৎ করে বলে ওঠে তুমি মরে যাওয়ার পরে তোমার শোয়ারটাকে আমি ভালো করে দেখে রাখবো।
এই কথা শুনে জেনারেল বলে, আমি মরে যাওয়ার পরে মানে? শুনে তো মনে হচ্ছে যে খুব শীঘ্রই আমি মরে যেতে চলেছি। মানে তুমি কি ভবিষ্যৎ গণনা করতে পারো নাকি? তাহলে একটু বলে দাও তো যে ভবিষ্যতে কি হবে। ও তখন বলে, আমি এটা বুঝতে পেরেছি যে আপনি সঞ্জুর শহর দিয়ে মূলত নর্থ চং রাজ্যকে আক্রমণ করার চেষ্টা করছেন, আর ওই শহরটা খুবই বিপজ্জনক এবং ওই শহরে যেতে গেলেও এই পাহাড় পর্বত পেরিয়ে বরফ পেরিয়ে তার পরে যেতে হবে। তার মানে আপনি নিশ্চিত ওখানে গেলে মারা যাবেন। আর আপনি চাইছেন কি না এই সমস্ত রাষ্ট্রকে শান্তি দিতে নিজের জীবনকে উৎসর্গ করতে? তার কি কোনো দরকার আছে? ঠিক আছে, আপনি যেহেতু নিজের মৃত্যুকে বেছে নিয়েছেন, তাহলে আমি আপনার একটা লাস্ট উইশ পূরণ করব। আপনি বলুন যে মৃত্যুর আগে আপনার লাস্ট কি উইশ আছে। এই কথা শুনে জেনারেল বলে, তার মানে সত্যিই দেখছি ভেবেই নিয়েছো তুমি যে আমি মরেই যাচ্ছি। ঠিক আছে, যদি লাস্ট উইশের কথা বলতেই হয় তাহলে লাস্ট আমার একটাই উইশ আছে, তা হলো যে 17টা রাষ্ট্র ভাগ হয়ে গিয়েছে সেই সমস্ত রাষ্ট্রকে আমি আবার লিয়াংজোর হাতে ফিরিয়ে দিতে চাই। আমি চাই শান্তিপূর্ণভাবে এই রাষ্ট্রগুলো একত্রে বেঁচে থাকুক। শিমু তখন বলে, এসবের কি দরকার? মানুষের কেন এত ডিজায়ার বুঝি না। এইসব জন্ম মৃত্যু তো একদম ক্ষণস্থায়ী একটা ব্যাপার, এর বাহিরে তো মানুষের জীবনে আর কিছু নেই। তাহলে বালির বাঁধের মতো এই জীবনটা নিয়ে মানুষের এত স্বপ্ন কেন? এই কথা শুনে জেনারেল বলে, আমার বাড়ি নান্ডু শহরে, সেখানে আমি মাঝে মাঝেই সমুদ্রে যেতাম। সেখানে আমি একটা স্যান্ড ক্যাসেল বানানোর চেষ্টা করতাম। যতবারই আমি সেটা চেষ্টা করতাম সমুদ্রের ঢেউ এসে সেটাকে ভেঙে দিয়ে যেত, কিন্তু তা সত্ত্বেও আমি চেষ্টা করে গিয়েছি। আমি জানি সমস্ত কিছু ক্ষণস্থায়ী, তারপরেও মানুষ আশায় বাঁচে, আর আমিও সেই বালির বাঁধটাকে বারবার গড়েছি। যাই হোক, এবার শিমু বলে, আচ্ছা ঠিক আছে। এরপরে শিমু বলে, আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু চাও এই সমস্ত রাষ্ট্র সুখে শান্তিতে থাকতে, তাহলে তোমার উইশ আমি পূরণ করব। তখন ওর দিকে ফরমালি জেনারেল একটা আবেদন করে আর বলে, এই রাষ্ট্রগুলোকে একত্রিত করতে বা এই রাষ্ট্রের সুখ শান্তি এনে দিতে যা প্রয়োজন তুমি আমাকে হেল্প করবে। এরপরে ওরা দুজন যখন ওখান থেকে ফিরে আসছিল, তখন একটা সুগার ফিগার ছিল শিমুর হাতে। শিমু ওর এক অংশ ভেঙে সেটা জেনারেলকে খেতে দিয়ে বলে, এটা খেতে কেমন? জেনারেল তখন বলে, এটা খেতে ভীষণ মিষ্টি। এরপরে ওর জেনারেলকে বলে, তাই নাকি? সত্যি খুব মিষ্টি? জেনারেল বলে, হ্যাঁ অনেক বেশি মিষ্টি। ও জেনারেলকে বলে, আমি মিষ্টি অনেক বেশি পছন্দ করি। এটা বলে ওরা খেতে খেতে চলে আসে। আসার পরে চেং ইনের সঙ্গে যখন দেখা হয়, চেং ইন একটা সুইট কেক নিয়ে এসে ওর বোনকে দিয়ে বলে, এই কেকটা আমি তোমার জন্য নিয়ে এসেছি। তখন চেং ইনকে অর্ধেক দিয়ে দেয় শিমু আর বলে, তুমি অর্ধেক খাও আর আমি অর্ধেক। তো এই কেকটা খেতে খেতে চেং ইন বলে, এই কেকটা কত মিষ্টি, আমি এত মিষ্টি কেক কখনো খাইনি। তো এই কথা শুনে শিমু বলে, এই কেকটা বেশি মিষ্টি নাকি তুমি আমাকে যে সুগার ফিগারটা দিয়েছিলে সেটা বেশি মিষ্টি? চেং ইন তখন বলে, অবশ্যই এই কেকটা বেশি মিষ্টি, ওই সুগার ফিগার তো বেশি একটা মিষ্টি ছিল না। এই কথা শুনে তো একটু সন্দেহ হয় শিমুর। শিমু মনে মনে বলে, সত্যি এই কেকটা বেশি মিষ্টি? চেং ইন বলে, হ্যাঁ এই কেকটা অনেক বেশি মিষ্টি। ওর তখন মনে পড়ে যে জেনারেল ওকে বলেছিল যে ওই সুগার ফিগারটা খেতে নাকি বেশি মিষ্টি। এবার ওর মনে পড়ে এটাও যে আজকে জেনারেল কি কালারের জামা পরেছিল। ও চেং ইনকে জিজ্ঞেস করে আর বলে, আজকে জেনারেল কি কালারের জামা পরেছিল? চেং ইন বলে, নীল কালারের। এই শুনে ওর তো একদম মাথায় বাজ ভেঙে পড়ে। ও ফেংইনকে ডেকে পাঠায় আর বলে যে এই জেনারেল কে, তুমি একটু খোঁজ নাও তো, এ অলরেডি আমাকে সন্দেহ করা শুরু করে দিয়েছে। ইভেন আমার যে পঞ্চ ইন্দ্রিয় কাজ করে না এ বোধহয় বুঝতে পেরেছে। শিমুর তো একটু একটু চিন্তা হচ্ছিল। যাই হোক, আমরা কিছু বাচ্চাদের খেলতে দেখি, তো বাচ্চাদের একটা বল গড়িয়ে এলে সেই বলটা একটা বাচ্চার হাতে তুলে দেয় জেনারেল। জেনারেল ওই বাচ্চাটিকে বলে, তোমরা কিন্তু সাবধানে থেকো, কারণ এখানে আমি এমন একটা মেয়ের সন্ধান পেয়েছি যে মেয়েটা চোখে কোনো কালার দেখতে পায় না, ইভেন তার পঞ্চ ইন্দ্রিয় কাজ করে না। তারপরেও সেই মেয়েটা অনেক কিছুই প্রেডিক্ট করতে পারে। বাচ্চাটা এই শুনে খুব ভয় পায় আর বলে, তাহলে সেটা তো খুবই অদ্ভুত একটা মেয়ে। আসলে শিমু যে এখানে এসেছে এবং শিমুর ঠিক কী কী ব্যাপার আছে এই ব্যাপারগুলো জেনারেল আগেই বুঝতে পেরেছে। তবে এগুলো বুঝতে পেরেও সে একটা মিষ্টি হাসি দেয়। তার মানে জেনারেলও আসলে খুব কঠিন কোনো লোক। যাক, এরপরে জেনারেলে দেখা হয় কমান্ডার উ এর সঙ্গে। এরাও তাবেই আর্মিদেরই সদস্য। এদেরই কিন্তু সেই যে সকালে পৌঁছানোর কথা ছিল, আর এরা ঠিকই সবাই সকালে পৌঁছেছে, শুধু হানলিং গতকাল রাত্রে একটু তাড়াতাড়ি পৌঁছেছিল। যাক, এদের যখন কথোপকথন হচ্ছিল, কেউ মূলত জেনারেল দুয়ানশুয়ের কথায় একতরফাভাবে মানতে চাচ্ছিল না, আর টিনের চালের উপর থেকে এই কথাগুলো বসে বসে শুনছিল চেং ইন এবং শিমু। যাই হোক, কে কার কথা শুনবে এটা নিয়ে যুদ্ধ শুরু হয়ে যায়। সেজন্য কমান্ডার উ বলে, ঠিক আছে আমরা দুজনে ফাইট করব, যে ফাইটে জিতবে সবাই তার কথা শুনবে। সো শুরু হয়ে যায় ফাইট, দুজনে মিলে ফাইট করবে। চেং ইন বলে, জেনারেল কি জিততে পারবে? ওই লোকটি তো অনেক বেশি মোটা সোটা।
কিন্তু যতক্ষণ এখানে আছে আমাদের শিমু, তাহলে তো জেনারেলকে জিততেই হবে। শিমু বিভিন্ন রকম ট্রিক্স করতে থাকে, আর ওসব ট্রিক্সের জন্যই ওই কমান্ডার উইয়ের অবস্থা খুব খারাপ হয়ে যায় এবং খুব ইজিলি জিতে যায় জেনারেল। কিন্তু জেনারেল বুঝতে পেরেছিল যে উপরে কেউ একটা বসে আছে, যদিও জেনারেল তাকে দেখতে পাচ্ছিল না। এবার চেঙ্গেন জিজ্ঞেস করে, জেনারেল আমাদের দিকে তাকিয়ে আছে মনে হচ্ছে, সে কি আমাদের দেখতে পাচ্ছে? এবার চেঙ্গিন তো একদম ছোট একটা ছেলে, শিমু ওকে বোঝায় ও আমাদের দেখতে পাবে না, আমি একটা ম্যাজিক করে রেখেছি। এখন কমান্ডার মেনে নেয় জেনারেলের কথার বলে, আমি হেরে গিয়েছি, তাই আপনি যেভাবে বলবেন আমরা সেভাবেই কাজ করব। এরপরে সবাই হঠাৎ উপরের দিকে তাকায়, কারণ এখানে যে গাছটা ছিল সেই গাছটা হুট করে বেশি বেশি হাওয়া দিচ্ছিল। এতে সবার মনে হয় যে এখানে উল্টোপাল্টা কিছু একটা ঘটছে। ক্যাপ্টেন মেংকে দেখতে পাই, ও উপরের দিকে তাকালে ওর কপালে একটা কুমড়োর বীজ এসে লাগে। ও তখন বলে, হ্যাঁ, এই কুমড়োর বীজটা আবার কোথা থেকে এলো? মানে সবারই একটা ভৌতিক ব্যাপার অনুভূত হতে লাগে এবং গা ছমছমে ব্যাপার কাজ করতে থাকে। যদিও দুয়ানশি কিন্তু আগে থেকেই বুঝতে পেরেছিল যে উপরে কেউ একটা আছে, আর এখনও পুরোপুরিভাবেই নিশ্চিত হলো যে উপরে আসলেই কেউ একটা আছে। এদিকে চেঙ্গিন খুব মজা পাচ্ছিল। চেঙ্গিন তো এক প্রকার জাদুকর হিসেবে ভেবেই নিয়েছে তার আপুকে, আর এইসব ব্যাপার ওকে অনেক বেশি মজা দিত। এরপরে ওরা ওখান থেকে একদম হা হয়ে যায় আর নিজেদের রুমে এসে বসে থাকে। পরদিন আমরা দেখতে পাই যে সমস্ত আর্মিদের নিয়ে দুয়ানশু রওনা দিয়েছে সূর্য শহরের উদ্দেশ্যে। যদিও এটা পুরো একটা সুইসাইডাল ব্যাপার ছিল, সেটা আগে থেকেই শিমু বুঝতে পেরেছে। এত তুষারপাতের ভিতরে ওরা তো ওখানে গিয়েছে, তারপরে আবার ফাইট শুরু করেছে, ওখানে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে, তাই ওখানে এসে হাজির হয়েছে আবার শিমু। এখানকার সমস্ত স্পিরিটদের ও নিজের ভয়ের স্পিরিট অলরেডি পাঠিয়ে দিয়েছে। এখানে ও ফেংইকে ডাকে আর বলে, তুমি কি নতুন করে কোনো কিছু জেনারেল সম্পর্কে উদ্ধার করতে পেরেছো? ফেংই তখন বলে, হ্যাঁ, উদ্ধার করতে পেরেছি। আসলে ওই শোয়ার্ড যে ওর কাছে আছে, ওই শোয়ার্ড আসলেই ও ডিজার্ভ করে। কারণ যখন জেনারেলের বয়স 12 বছর ছিল, তখন সে নিজের শহর ছেড়ে তার দাদিকে দেখাশোনা করার জন্য অন্য একটা শহরে গিয়েছিল। 19 বছর বয়সে ওই শহর থেকে যখন সে ফিরছিল, সেদিন হঠাৎ করে ডাকাত দলের আক্রমণে পড়ে যায় তারা। ওর সঙ্গে যত মানুষ ছিল তারা সবাই মরে গিয়েছিল, একমাত্র দুয়ানশু নিজে বেঁচে ছিল, অতগুলো ডাকাতকে নিজে মেরে ফেলেছিল। এখানে ওই রাষ্ট্রের কেউ বাঁচতে পারেনি ওই ডাকাতদের হাত থেকে। সেখানে দুয়ানশু মাত্র 19 বছর বয়সী একটা ছেলে নিজেই সমস্ত ডাকাতদের মেরেছিল। তাহলে বুঝতেই পারছো যে ও আসলে ওই মুক্তি শহরটা কতটা ডিজার্ভ করে। এই কথা শুনে তখন শিমু বলে, আমার মনে হয় যে সবার সাথে সাথে আসল দুয়ানশুও সেদিন মারা গিয়েছিল। ওর বডিতে অন্য কেউ এসে ভর করেছে, অন্য কারো আত্মা হতে পারে ওটা। যাই হোক, এই ব্যাপারটা আমাকে খতিয়ে দেখতে হচ্ছে। এটা বলে ও যুদ্ধক্ষেত্রে চলে আসে, যেখানে মূলত সৌজু শহরের হয়ে নর্থ চং আর্মিদের সঙ্গে ফাইট করছে জেনারেল। শিমু এই যুদ্ধক্ষেত্রে একটা বাদ্যযন্ত্র নিয়ে বসে গিয়েছে। ও এমন একটা মিউজিক প্লে করছিল যেটা অনেকটা ম্যাড টাইপের ছিল, মানে পাগলামি আর কি। এখানে যত সৈন্যরা যুদ্ধ করছিল তারা সবাই এই মিউজিকের শব্দে এক প্রকার পাগল হয়ে যাচ্ছিল এবং সবাই মিলে শুধুমাত্র জেনারেলকেই ঘেরাও করে যুদ্ধ করছিল। জেনারেলের তেজ কতটুকু আর কত সময় সে ফাইট করতে পারে এটা দেখার জন্যই মূলত শিমু এটা করেছিল। আর যুদ্ধক্ষেত্রে এভাবে কাউকে বাদ্যযন্ত্র বাজাতেই প্রথম আমি দেখলাম। আর এই দৃশ্যটা সত্যি একদম অন্যরকম ছিল, কারণ সচরাচর চাইনিজ ড্রামায় এরকম দৃশ্য সত্যিই দেখা যায় না। আর সে কল্পনা করছিল যে আসলে এই জেনারেল যদি সাধারণ কোনো মানুষ না হয়ে থাকে তাহলে এ কে। যাই হোক, ওর ওই বাদ্যযন্ত্রের শব্দেই বাকি সমস্ত সৈন্যরা তো পাগল প্রায় হয়ে গিয়েছিল। আর তারপরে আমরা জেনারেল দুয়ানশুকে দেখতে পাই নিজের শটটা ও আকাশের দিকে তাক করে রেখেছিল, আর সাথে সাথে অনেকগুলো লাল কালারের পাখি এদিকে আসতে শুরু করে। এই লাল কালারের পাখি মূলত এই পুরো অঞ্চলটাকে পুড়িয়ে দিচ্ছিল, আর এটা দেখে দুয়ানশুর ভীষণ খুশি লাগে। সমস্ত সৈন্যরাও খুশি হয়ে যায়। দুয়ানশু জোরে জোরে একটাই কথা আওড়াতে থাকে, আর সেটা হলো লাল পাখিগুলোর জন্মই হয়েছে সমস্ত হিউম্যান বিংকে, মানে মানব জাতিকে পুড়িয়ে দেবার জন্য। আর এই কথাটাও বারবার বলতে থাকে। আর এই কথাটা আমি যতটা সাধারণভাবে বললাম, এটা সাধারণ কোনো কথা ছিল না, এটা ছিল এরকম একটা তন্ত্রমন্ত্র যা সাধারণ কোনো মানুষের পক্ষে জানাও সুযোগ ছিল না। শিমু যখন এই তন্ত্রমন্ত্র আওড়াতে শুনে এই জেনারেলের মুখে, তখনও বলে, ইন্টারেস্টিং, একে আমি মারতে চেয়েছিলাম কিন্তু মারবো না। এদিকে আমরা হান লিংকে দেখতে পাই, সে একটা লাল পাখি নিজের হাতে ধরে তার উপরে কিছু কালো দাগ দেখতে পায়, যে দাগগুলো সহজে কারো পড়ার কথা না, কিন্তু হানলিং সেটা পড়তে পারে আর বলে,
লাল পাখিগুলো জন্মই হয়েছে মানবজাতিকে পুড়িয়ে মারার জন্য। সে নিজেও এই কথাটা আওড়াতে থাকে, কিন্তু তার মাথা ব্যথা শুরু হয়ে যায়। তখন ওকেও এই কথাটা আওড়াতে দেখে অনেক হাসি পায় শিমুর, আর শিমু হাসতে হাসতে বলে, ইন্টারেস্টিং, তোমাদের কাউকেই আমি মারবো না, তোমরা পৃথিবীতে বেঁচে থাকলে এটা আরও বেশি জমে যাবে। এরপরে আমরা দেখতে পাই অলরেডি শিউজো আর মীরা, তার মানে লিয়াংজো যে তাবেই আর মীরা, তারা জিতে গিয়েছিল আর নর্চং আর মীরা হেরে গিয়েছিল। এদিকে শিমু কিন্তু ওই যুদ্ধক্ষেত্র থেকে অলরেডি আবারও লিয়াংজো শহরে ফিরে এসেছে, মানে ওর আত্মা কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে তা তো কেউ জানে না। চেংইন ওকে ডেকে তোলে আর বলে, তুমি কি জানো জেনারেলরা জিতে গিয়েছে আর হান লিয়াং তোমাকে এখান থেকে নিয়ে যেতে এসেছে, তোমাকে সুজুর শহরে নিয়ে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছে জেনারেল, কারণ তুমি যে আবহাওয়া প্রেডিক্ট করেছিলে সেটা একদম খেটে গিয়েছে, আর সেজন্য জেনারেল তোমাকে সম্মান দেওয়ার জন্য সুজু শহরের উদ্দেশ্যে একটা ক্যারেজ পাঠিয়েছে। শিমু বলে, তাই নাকি, তাহলে তো আমাদেরকেও শিউজু শহরে যেতে হয়। এদিকে আমরা শিউজু শহর দেখতে পাই, যেখানে ক্যাপ্টেন মিং জেনারেলকে বলছিল, আপনি যে হানলিয়াংকে পাঠিয়েছেন শাওশাওকে আনতে, হানলিয়াংকে তো আমরা বিশ্বাস করি না, সে যদি শাওশাওয়ের কোনো ক্ষতি করে দেয়। জেনারেল তখন বলে, তুমি একদম চিন্তা করো না, শাওশাও নিজেই অনেক বেশি প্রোটেক্টিভ, ও নিজেই নিজেকে প্রোটেক্ট করতে পারবে। এদিকে ক্যারেজের ভিতরে করে ওরা দুজন আসছিল, আর আমরা সুউজু শহরের যে পারফেক্ট তাকে দেখতে পাই, তার মানে কাউন্সিলর আর কি। যাই হোক, ওই লোক জেনারেলকে বলছিল, আপনি আমাদের এই শহরকে মুক্ত করেছেন সেটা খুবই ভালো কথা, কিন্তু আপনি কতদিন নিজে এখানে থাকবেন এবং কতদিন আমরা ভালোভাবে বাঁচতে পারবো। জেনারেল একটা হাসি দিয়ে বলে, আমি সে ব্যবস্থা নিশ্চয়ই করব। তখন সবাই জেনারেলকে কুর্নিশ করে। ওদিকে একটা জঙ্গলের ভিতর দিয়ে শিমুদেরকে নিয়ে যাওয়া হচ্ছিল। এই জঙ্গলটা খুবই মিস্টেরিয়াস ছিল। হঠাৎ করে জঙ্গলের ভিতর থেকে কারা জানি ওদের উপরে আক্রমণ শুরু করে। ওটা নর্চং আর্মিরাই ছিল, তবুও শিমু এই অবস্থাতেও অনেক কাম অ্যান্ড কুল ছিল। চেঙ্গিন খুবই ভয় পেতে থাকে আর বলে, এই অবস্থাতে তুমি ঘুমাতে পারো কিভাবে? তুমি প্লিজ কোনো জাদু করার চেষ্টা করে ওদেরকে আটকানোর চেষ্টা করো। এবার এর এই প্যানপ্যানানিতে শিমু বাহিরে বের হয়ে আসে। শিমুকে বাহিরে বের হতে দেখে হানলিয়াং বলে, শাও, আপনি কেন ক্যারেজের ভিতর থেকে বাহিরে বের হয়েছেন? আপনি এক্ষুনি ক্যারেজের ভিতরে প্রবেশ করুন, না হলে এখানকার যেসব সৈন্যরা তারা বোধহয় আপনাকেই মারতে এসেছে, তারা কিন্তু আপনাকে মেরে ফেলবে। কিন্তু ওকে মারা কি এত সহজ ছিল? ও এবার ম্যাজিক্যাল ট্রিক্স ইউজ করে। এরপরে আমরা দেখে একটা গাছ পুরোপুরিভাবে পার্পল হতে শুরু করে এবং সেখানে অনেকগুলো পার্পল স্প্রিট দেখতে পাই, যে স্প্রিটগুলো বিপরীত পক্ষের যেসব সৈন্য ছিল তাদেরকেই শুধু ফাইট করছিল, মানে তাদেরকেই আঘাত করছিল, এবং ওর যে পক্ষের সৈন্য ছিল তারা কেবল দাঁড়িয়ে দাঁড়িয়েই এটা দেখছিল। এ যাত্রায় তো ওরা এটা বেঁচে গেল। তারপরে যখন সূর্য শহরেও পৌঁছে যায় তখন ওকে রিসিভ করতে বাহিরে বের হয়ে আসে জেনারেল। জেনারেল বলে, মিস শাও, আপনি তো দেখছি অনেক বেশি লাকি, কারণ আমি শুনতে পেয়েছি জঙ্গলে নাকি আপনাদের উপর অ্যাটাক করা হয়েছিল, কিন্তু কিছু পার্পল স্প্রিট নাকি আপনাদের বাঁচিয়েছে, তো আপনি সত্যিই লাকি। মিস শাও তখন বলে, হ্যাঁ আসলেই আমি জন্মগতভাবেই অনেক লাকি। এটা বলে যখনই সে নিচে নামতে যায় তখনই তার মাথা ঘুরে যায়, কারণ তার মর্টাল অলরের যে বডি সেটা তো অনেকটাই অসুস্থ। যাই হোক, ওকে এই মুহূর্তে জেনারেল ধরে ফেলে আর বলে, আপনার শরীরে তো মনে হচ্ছে অনেক বেশি জ্বর, তো আপনি কি এটা অনুভব করতে পারছেন না? তখনই অসুস্থ হওয়ার ভান করতে শুরু করে শাওশাওয়ার বলে, আসলেই তো আমার অনেক জ্বর এসেছে, জার্নি করে এসেছি তো। এবার ওকে পড়ে পড়ে শুয়ে থাকতে হয়। তখন ওর জন্য ঔষধ নিয়ে জেনারেল আবার ঘরের ভিতরে প্রবেশ করে। আবার জেনারেল কিছু ডক্টরও ডেকে নিয়ে আসে। সেই ডক্টর আবার ওকে অনেক কথাই জিজ্ঞেস করতে থাকে, ও সেগুলোর উত্তর দিতে থাকে। ও জেনারেলকে জিজ্ঞেস করে, যেই অসুস্থ হয় আপনি কি তাকে এইভাবে ঔষধ তার রুমে পাঠিয়ে দেন নাকি? জেনারেল বলে, তা কেন? আমি শুনতে পেয়েছি আপনি নাকি আমাকে পছন্দ করেন, তাই কেবল আপনার জন্য ওই ঔষধটা নিয়ে এসেছি। ও তখন সাথে সাথেই ওই ঔষধটা জেনারেলের মুখ বরাবর ছুঁড়ে দেয়, মানে একটু সারপ্রাইজড হয়ে ছুঁড়ে দেয়। এবারও জেনারেলের মুখ যখন মুছতে থাকে দুয়ানশু বলে, এমনভাবে মুছছো যেন মনে হচ্ছে আমার সমস্ত ছাল চামড়া তুলে ফেলবে, নাকি আমার মাথার স্কালটা তোমার অনেক পছন্দ হয়েছে তাই সেটা একটু বেশি করে দেখছো। শাও তখন বলে, আসলে তুমি দেখতে অনেক বেশি সুন্দর এবং তোমার স্কালটাও আমার অনেক বেশি পছন্দ হয়েছে। এই কথা শুনে দুয়ানশু বলে, এবার তোমার অভিনয় রাখো, আমি খুব ভালোভাবেই জানি তুমি কোনো রং দেখতে পাও না এবং তোমার কোনো পঞ্চ ইন্দ্রিয় নেই। তুমি আসলে কে সেটা আমাকে সত্যি করে বলো তো। এই কথা শোনার সাথে সাথে শিমু তখন বলে, তাহলে তুমি এটা বলো যে চাংশান লেখা তুমি কিভাবে পড়তে পারো? ওই রেড বার্ডগুলো দেখার সাথে সাথে তুমি যেটা আওড়াচ্ছিলে সেটা তো চাংশাং ওয়ার্ল্ডের লেখা।
তাহলে তুমি সেটা কিভাবে পড়তে পারলে? তুমি আসলে কে? আর তাছাড়া ১৯ বছর বয়সে তুমি যে ডাকাত দলকে মেরেছিলে, ১২ বছর আগে দোয়াংশুর শরীরে কি তুমি প্রবেশ করেছিলে? তাহলে আসল দোয়াংশু এখন কোথায়? তুমি দেখতে অনেক বেশি সুন্দর, কিন্তু আসল দোয়াংশু এখন কোথায় আছে? মনে হচ্ছে আমাদের ভিতরে অনেক সিক্রেট আছে। যদিও তোমার সিক্রেট আমি জানতে চাই না, আর আমার সিক্রেটও তোমাকে জানাতে চাই না। তাই মনে হয় আমাদের দুজনেরই আইস ব্রেক করে লাভ নেই। এই কথা শুনে জেনারেল বলে, না না, একটু অর্ধেক আইস ভাঙলেও সমস্যা নেই। কারণ আমার মনে হয় সিক্রেটের ভিতরেও আরও বড় বড় সিক্রেট আছে, যেগুলো জানার জন্য আমাদের হাতে যথেষ্ট সময় আছে। এই কথা শুনে একে একটু বেশ রহস্যময় মনে হয় শিমুর। শিমু তখন বলে, আসলেই আসলেই তোমার ভিতরে অনেক সিক্রেট আছে, কিন্তু তুমি আগে এটা সত্যি করে বলো তো, সেই দোয়ানশুর জীবনটা কেমন ছিল? সে কি সত্যিই মরে গিয়েছে? তারপরেই কাহিনী কাট হয়ে যায়, আর আমরা বলতে শুনি দোয়ানশুকে যে আসল দোয়ানশু, সে তো সেই ছোট্টবেলাতেই অনেক বেশি বুলিংয়ের শিকার হয়েছে। সে ছিল দুর্বল, আর এইসব ভেবে ও একটু মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। যাক, এরপরে ও নিজের রুমে যখন বসেছিল তখন হুট করে ওর রুমে এসে অ্যাপিয়ার হয় শিমু। তবে ওকে কিন্তু দেখতে পাচ্ছিল না জেনারেল। তো জেনারেলকেও হাসি মুখে দেখে বলে, শত্রুকে নিজের নাকের ডগায় রেখে কিভাবে হাসি মুখে ঘুরে বেড়াচ্ছে এই জেনারেল, এর কি একবারের জন্যও আমাকে ভয় লাগছে না? কিন্তু জেনারেল তার নিজের রুমে এমন কিছুই রাখেনি যাতে আমি তার আসল আইডেন্টিটিটা ক্র্যাক করতে পারি। তবে কি সে সমস্ত কিছুই এখান থেকে সরিয়ে ফেলেছে? তাহলে আমাকে একটু তো এই জেনারেলকে বাজিয়ে দেখতে হচ্ছে। জেনারেল কিন্তু বুঝতে পারেনি এখানে শিমু আছে। ও জেনারেলের হুট করে জামার একটা কলার নামিয়ে দেয়। জেনারেল তখন বুঝতে পারে যে এখানে শিমু আছে, তবে ও ওকে দেখতে পাচ্ছে না। ও দ্রুত করে জামা টেনে নেয়, কিন্তু তখন ওর আরেকটা কলার নামিয়ে দেয় শিমু। এতে জেনারেল বলে, কি ব্যাপার হচ্ছে, এ দেখছি অনেক বেশি স্যাঁচড়া। এরপরে ও দ্রুত করে নিজের রুমে যেয়ে শুয়ে পড়ে, মানে বেডে যেয়ে শুয়ে পড়ে, এবং দ্রুত করে নিজেকে কম্বল দিয়ে এমনভাবে আটকে দেয় যাতে কোনোভাবেই ও ড্রেস আর না খুলতে পারে শিমু। শিমু বলে, কিছুই পাওয়া গেল না, যাই হোক আমাকে মনে অন্যভাবে ভাবতে হবে। এদিকে আমরা আবার ভয়ের স্পিরিট ওয়াল দেখতে পাই, যেখানে আমরা সেই বাচ্চাকে রাক্ষসীটাকে দেখতে পাই। ও ভেবেছিল ও বেঁচে গিয়েছে, ওকে তো পানিশমেন্ট দেওয়া হয়েছিল, কিন্তু ও পালিয়ে বেড়াচ্ছে। ঠিক তখনই আমরা দেখতে পাই একটা লোককে ওর দিকে এগিয়ে আসতে। এর নাম হলো ইয়ান খে। ইয়ান খে আসলে এই ভয়ের স্পিরিট হলের রাইট হ্যান্ড ম্যান, এবং সে ঘোস্ট কুইনের রাইট হ্যান্ড। সে এসে বলে, ঘোস্ট কুইন বলেছে তোমাকে শাস্তি দিতে, কিন্তু তুমি এখানে পালিয়ে বেড়াচ্ছ। এরপরে চাংকে ডাকা হয়। চাংকে তখন ইয়ানকে বলে যে, তুমি যদি এখন এই মেয়েটিকে, মানে ওই রাক্ষসীটিকে না মারো, তাহলে তুমি ওর সঙ্গে ভোগান্তিতে ভুগবে। আর যদি তুমি ওকে এখন মেরে ফেলো, তাহলে আমি তোমাকে ভাইস লর্ড পুরস্কার দেব। আর যদি তুমি না মারো, তাহলে ওর সাথে সাথে তুমিও ভোগান্তিতে ভুগবে। ইন তখন চাংকে বলে, তুমি যখন একটা স্পিরিট ছিলে তখন আমি তোমাকে বাঁচিয়েছিলাম, নিশ্চয়ই তুমি আমাকে মারবে না। কিন্তু ওর সঙ্গে বিট্রাই করে চাং, আর বলে, এ যাত্রায় তোমাকে আমাকে দুঃখিত জানাতে হচ্ছে। এটা বলে ওর পেট বরাবর ছুরি বসিয়ে দেয়। কিছুক্ষণের ভিতরেই ওই রাক্ষসীর দেহ অবয়ব এখান থেকে ভ্যানিশ হয়ে যায়। এরপরে আমরা আবার ওই লিয়াং এস্টেট দেখতে পাই, যেখানে আমরা কমান্ডার উকে দেখতে পাই। কমান্ডার উ খুবই ক্ষেপেছিল এবং সে রাগান্বিত হয়ে বলছিল, জেনারেল, আপনি আমাদের বলেছিলেন আমরা ইয়ানচু শহর আক্রমণ করব, কিন্তু আমরা শুনচু শহর কেন আক্রমণ করলাম? আর তাছাড়া ওই যে ফ্লেম বার্ড, মানে রেড কালারের যে বার্ড, এটা কোথা থেকে এলো? আপনি আসলে কে আমাদের বলুন তো। এবার জেনারেল তখন বলে, ওই বার্ড, ওটা তো আসলে আমি নিজে বানিয়েছি। আমি সবাইকে বলেছিলাম চং শহরের লোকজন রেড বার্ডকে অনেক ভয় পায়, এবং একটা এখানে মিথিক্যাল ক্যারেক্টার আছে। ওরা মনে করে যে রেড বার্ড আসলে ওদের শহরের জন্য একটা ম্যাসাকার বয়ে আনবে। আর সেজন্য আমি আগেই আমার সৈন্যদের বলে রেখেছিলাম, তোমরা লাল কালারের ফ্লেম বার্ড বানাবে, তাতে বিভিন্ন লেখা লিখবে, যাতে চংচু শহরের লোকজন, মানে নর্থ চং শহরের লোকজন অনেক বেশি ভয় পেয়ে যায়। আর আমি সেটাই করেছি। এর ভিতরে আমি কে, আমি কিভাবে কি করলাম তার তো কোনো দরকার নেই। আর এবার আমরা ইয়ানচু শহর আক্রমণ করব। সেজন্য আমি মিস শাওশাওকে এখানে ডেকে পাঠিয়েছি, কারণ মিস শাওশাও আগের বার যেভাবে বলেছিল আবহাওয়া কেমন থাকবে, সেটা একদম পরিপূর্ণভাবে খেটে গিয়েছিল। এবার আবহাওয়া কেমন থাকবে? তখন এখানে শাওশাও বলতে শুরু করে, আমার মনে হয় কিছুদিনের ভিতরে শীত চলে যাবে, তাই আপনাদের এখন উচিত হবে গুয়ানহো রিভারটাতে আগুন লাগিয়ে দেওয়া। আর ওই রিভার দিয়ে যখন ইয়ানচু শহরের সৈন্যরা যাবে তখন ওরা মরে যাবে। এটা কেমন আইডিয়া জেনারেল? জেনারেল বলে, এটা খুবই ভালো আইডিয়া। কমান্ডার উ বলে, কিন্তু তারপরে যদি
ওই রেভারটাকে আমরা জ্বালিয়ে দিই, তারপরে কি আমরা লিয়াংজু শহরে ফিরে যাব? কারণ আমরা যদি এখানে থাকি তাহলে ইয়ানজু শহরের সৈন্যরা তো আমাদেরকে একদম সবাইকে মেরে ফেলবে। আপনি কি এটাই চান জেনারেল, যে আমরা এখানে পচে মরে যাই? জেনারেল তখন বলে, আমরা কি সঞ্জু শহরটাকে নিজেদের করে নেইনি? আমি নিজে কখনো কোনো যুদ্ধ হেরে যাইনি, তাই আপনি যেহেতু আমাকে বিশ্বাস করেছিলেন, তাই শেষবারের মতো আরও একবার বিশ্বাস রাখুন। অবশ্যই আমি আপনাদের বিশ্বাসযোগ্যতা হারাবো না। এটা বলার পরে সবাই ওকে বলে, ঠিক আছে, আরও একবার তোমাকে সুযোগ দেওয়া হলো। এরপরে যখন ও শিমুকে নিয়ে বাহিরে আসে, শিমুর গায়েও একটা কোট জড়িয়ে দিয়ে বলে, যদিও তোমার কোনো অনুভূতি নেই, তারপরেও বাহিরে অনেক ঠান্ডা পড়েছে, এজন্য রোগটা তোমার গায়ে জড়িয়ে দিলাম। শিমু বলে, আসলে কমান্ডার, ও দেখতে তোমার মতো সুন্দর নয়, তাই কি? ওর মাথায় ব্রেন আছে এবং সে তোমাকে বিশ্বাস করে, আর তাছাড়া তোমার সৈন্যরাও তোমাকে খুবই বিশ্বাস করে, এ বিষয়ে তুমি লাকি। কিন্তু তুমি কি সত্যি 100% শিওর হয়ে বলতে পারো যে ইয়ানজু শহরের লোকজনদেরকে তুমি হারাতে পারবে? তখন জেনারেল বলে, যদি আমি 100% শিওর হয়ে বলতে পারতাম তাহলে তো তোমার সঙ্গে বাজি লাগাতাম। শিমু তখন বলে, বাজি না লাগালেও তুমি যে একটা পাগল বাজিকর তা আমি খুব ভালো করেই বুঝতে পেরেছি। এটা বলে ও লিয়াংজু শহরের উদ্দেশ্যে চলে যায়। আর ওকে বাই বাই জানিয়ে যখন জেনারেল ক্যাম্পে ফিরছিল, তখনই ওর হানলিয়াং এর সঙ্গে দেখা হয়। হানলিয়াং জিজ্ঞেস করে, আমাদেরকে আগে কখনো দেখা হয়েছে জেনারেল? এই ধরুন 6-7 বছর আগে। তখন জেনারেল বলে, যদি আগে দেখা হতো তাহলে আমি তো তোমাকে চিনতে পারতাম, তাছাড়া 6-7 বছর আগে আমি তোমাকে কোথায় দেখবো, আমি তো তখন আমার দাদির বাড়িতে ছিলাম। হানলিয়াং বলে, তখনই আমার মুখে এই কাটা দাগের সৃষ্টি হয়েছিল, আপনি সত্যি আমাকে চিনতে পারছেন? জেনারেল তখন বলে, দেখলে তো তোমাকে চিনতেই পারতাম, দেখিনি তো। শিমু যখন একটা রুমে বসেছিল, ইয়ানকে তখন শিমুর সঙ্গে দেখা করতে আসে। ইয়ানকে দেখে শিমু অনেক হ্যাপি হয়ে যায় আর বলে, এসো, ভয়েড স্পিরিট ওয়ার্ল্ডের কি খবর সেটা বলো। তখন ইয়ানকে বলে যে ওখানকার অবস্থা খুবই ভালো, আপনার যতদিন ইচ্ছে আপনি এখানে থাকতে পারেন, আমি আপনার জন্য একটা বিশেষ উপহার নিয়ে এসেছি। হিউম্যান ওয়ার্ল্ডের মানুষজন যেভাবে চা পান করে সেই সমস্ত জিনিসপত্র আমি আপনার জন্য নিয়ে এসেছি। আই হোপ এটা আপনার খুবই ভালো লাগবে। এটা দেখে সত্যিই ভালো লাগে শিমুর। শিমু বলে, এরপরে ইয়ানকে বলে, ইন তার শাস্তি পেয়ে গিয়েছে, আর আপনার এই হিউম্যান ওয়ার্ল্ডের কী খবর? ও বলে, হিউম্যান ওয়ার্ল্ডে খুব ভালোভাবেই চলছে আমার। ইয়ানকে বলে, আপনার যতদিন ইচ্ছে আপনি এখানে থাকতে পারেন, আমি ওই ভয়েড স্পিরিট ওয়ার্ল্ডের ব্যাপারটা দেখে নিব। ইয়ানকে কেউ বলে, তুমি আচ্ছা বলেই তো এখানে থাকতে পেরেছি। ইয়ানকে বলে, ঠিক আছে, আপনি রেস্ট করুন, আমি এখন যাচ্ছি। এটা বলে ইয়ানকে চলে যায়। কিন্তু শিমু তখনই বুঝতে পারে যে ওর সামনে যে টেবিলটা আসছে সেই টেবিলটা জোরে জোরে নড়ছে। ও তখন বলে, তবে কি যুদ্ধ শুরু হয়ে গিয়েছে? গুয়ানহো নদীতে তো আগুন জ্বালানোর কথা ছিল আগামীকাল, তবে একদিন আগে কেন সেখানে আগুন জ্বালানো হয়েছে? নিশ্চয় দোয়ানশু কিছু একটা আন্দাজ করতে পেরেছে, নিশ্চয়ই আজকে ওখানে অনেক মানুষ মারা যাবে, ব্যাপারটা আমাকে দেখতে হচ্ছে। এটা বলে এই হিউম্যান বডি ছেড়ে ওর আত্মা সোজা সেখানে চলে যায়, গুয়ানহো রিভারে। আমরা দেখতে পাই গুয়ানহো রিভার দিয়ে আজকে ইয়ানজু শহরের অনেক আর্মিরা যাচ্ছিল, যারা মূলত সঞ্জু শহর আক্রমণের জন্যই যাচ্ছিল। আর এটা আগে থেকেই দোয়ানশু আন্দাজ করতে পেরে একদিন আগেই তাই এখানে আগুন জ্বালিয়ে দিয়েছে। শিমু এখানকার অবস্থা দেখে বলে, আজকে শত শত হাজার হাজার মানুষ মারা যাবে, আর এরা সবাই স্পিরিট ভয়েড ওয়ার্ল্ডে চলে যাবে। দোয়ানশু, সত্যিই তুমি দূরদর্শিতা সম্পন্ন, কারণ তুমি আগেই বুঝতে পেরেছিলে ইয়ানজু শহরের লোকজন এই পথ দিয়েই তোমাদেরকে অ্যাটাক করবে, সেজন্য তুমি আগে ভাগেই প্রস্তুত হয়েছিলে এবং আগে থেকেই তাদেরকে দমন করতে চেষ্টা করলে। এটা বলে ও এক প্রকার সামনে এসে দাঁড়ায় জেনারেলের, কিন্তু তারপরেও দোয়ানশুকে দেখতে পায় না। এরপরেও দোয়ানশুর চোখের দিকে তাকিয়ে বলে, দেখি তো মানুষের চোখ দিয়ে মৃত্যু দেখতে কেমন লাগে। তখনই দোয়ানশু ওর দিকে তাকিয়ে পড়ে। ও তখন দোয়ানশুর দিকে তাকিয়ে বলে, তার মানে তুমি কি আমাকে দেখতে পাচ্ছ? কিন্তু তখনই দোয়ানশু আবার অন্য দিকে তাকায়। তখন ও বলে, ও না, তুমি আমাকে কিভাবে দেখতে পাবে? আমি তো শুধুমাত্র একটা আত্মা তোমার সামনে এসে দাঁড়িয়েছি, আমাকে দেখতে পাওয়ার সাধ্য তোমার নেই। এরপরে শিমু দোয়ানশুর থেকে একটু দূরে গিয়ে দাঁড়ায় আর বলে যে, সত্যি কি তুমি এই মৃত্যুটা খুব উপভোগ করছো? তারপরে ওরা দেখতে পায় আকাশে কিছু পাখি উড়ছে। দোয়ানশু সেদিকে তাকিয়ে তার নিজের সৈন্যদেরকে আহ্বান করে আর বলে, এখনই আমাদেরকে স্ট্রাইক করতে হবে বলে সবাইকেই সামনে আসতে বলে। এরপরে দোয়ানশু এক প্রকার শিমুর পাশ দিয়ে যখন দৌড়ে যাচ্ছিল, তখন শিমুর সঙ্গে ওর টাচ লেগে যায়, আর সাথে সাথে শিমুর ভিতরে একটা অদ্ভুত পরিবর্তন হয়। ওর বুকের ভিতর থেকে একটা পার্ল উঠে আসে। সেই পার্লের ভিতরটা কিছু একটা দিয়ে কানায় কানায় পরিপূর্ণ হতে শুরু করে।
শিমু তখন বলে, এই পালটা আমার আন্টি আমাকে দিয়েছিল আর বলেছিল আমি জন্ম থেকেই কোনো রং দেখতে পাই না, আমার পঞ্চ ইন্দ্রিয় নেই, কিন্তু এমন একদিন আসবে যেদিন আমার একটা ছেলের সঙ্গে দেখা হবে আর এই পালটা সেদিন আমাকে জানান দেবে, যার কারণে পুনরায় আমি আমার চোখের রং ফিরে পাবো এবং আমি আমার পঞ্চ ইন্দ্রিয় দিয়ে সমস্ত কিছু অনুভব করতে পারবো। তবে কি দুয়ানসু সেই ছেলে যে আমার জীবনের রং ফিরিয়ে আনবে আর আমার পঞ্চ ইন্দ্রিয় ফিরিয়ে আনবে? গত 400 বছর ধরে আমি মরে গিয়েও বেঁচে আছি, এবার কি তবে আমি প্রাণ খুলে বাঁচতে পারবো? আর এর সাথে সাথেই প্রথম পার্টের গল্প শেষ হয়ে যায়। আজকেই এই ড্রামা 4টা এপিসোড রিলিজ হয়েছে আর আমি আজকেই 4টা এপিসোড দেখে আপনাদের কাছে এটা এক্সপ্লেন করেছি এবং ডিটেলসে এক্সপ্লেন করার চেষ্টা করেছি। ড্রামার গল্প আপনাদের কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। যারা আমার এই চ্যানেলে একেবারে নতুন তারা প্লিজ নিত্য নতুন গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে। তো আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট পার্টে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।